সাজের মায়া দূরে দিলশাদ দোয়া পর্ব 15। তিতির বালিশে মুখ গুজে শুয়ে আছে। নানু অপুর ঘর থেকে আসার পর থেকেই এভাবে শুয়ে আছে। বালিশ ভিজে উঠেছে চোখের পানিতে। না চাইতেও সন্ধ্যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঈশানের বলা কথাগুলো কানে ভাসছে। ঈশান ভাই সত্যি এটা ভাবে সে বোঝা। কই আগে তো কখনো বুঝতে দেয়নি। তাহলে কি বাড়ির সকলেও তাই ভাবে তাকে? মুখ ফুটে বলেনি শুধু, কোনো একদিন বাড়ির সবাইও তাকে এভাবে বলবে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে খুব। এত কষ্ট হওয়ার কারণটাও সে টের পাচ্ছে হালকা হালকা। কথাটা ঈশান ভাই বলেছে বলে তিতির ফুপিয়ে উঠল। ঈশানের প্রতি তার অন্যরকম একটা অনুভূতির হদিশ পেয়েছে সে। তার অবচেতন মন বারবার প্রকাশ করেছে সেটা। মস্তিষ্কও আজকাল তাই বলছে। ঈশানের প্রতি সে দুর্বল হয়ে গেছে। না চাইতেও হয়ে গেছে। কিন্তু ঈশান ভাই, সে তো তাকে পছন্দই করে না, একদমই করে না। করলে আজ এভাবে রিয়াক্ট করতো। কিচ্ছু ভালো লাগছে না তার। রাহাত ভাইকে দেওয়া কথা তার বুকের ভেতরটায় সূচের মতো খোঁচাচ্ছে আরও। রাহাত ভাইকে সে বড় মুখ করে কথা দিয়ে এসেছিল। তখন তো রাহাত ভাইয়ের প্রতিও তার ফিলিংস না থাকলেও আর কারো প্রতিও ছিল না। এখানে এসে ঈশান ভাইয়ের ওপর সে ভাবতে পারছে না কিছু। তারপরও যখন বুঝতে পারলো ঈশানের দিক থেকে অনীহা, তখন থেকে বোধহয় অপরাধ বোধটা বেশি হচ্ছে। সে এরপর না পারবে রাহাত ভাইয়ের সাথে থাকতে। আর এমন চলতে থাকলে না সে ঈশানের সাথে ভালো থাকবে। একজন তাকে চায় অথচ তিথি তো তাকে চায় না, ভালোই বাসেনি। যা ছিল তার সম্মান, আর একজনকে সে চায় যে কিনা তাকে চায় না। ভালোবাসা তো দূর, হয়তো সে নজরে কখনো দেখেইনি। তার জন্য পরিবারে এত অশান্তি, কি করা উচিত তার? দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নিশিবা নুড়ি এসেছে। এর আগেও বেশ কয়েকবার এসে ডেকে গেছে, পরে খুলছে বলে কাটিয়ে দিয়েছে বারবার। এবারও ওদেরই আশা করেছে সে, তাই গলা হালকা উঁচিয়ে বলল, একটু পর আসছি বড়পু। নিশি না আমি। দরজা খোল মা। রাহেলা দেওয়ানের গলা। এই ডাক সে এড়িয়ে যেতে পারবে না। উঠে বসলো বিছানায়। আয়নার সামনে গিয়ে চোখ মুখ মুছে নিলে স্বাভাবিক হয়ে দরজা খুলল। বড় মামি দাঁড়িয়ে আছে। এসো বড় মামনি। রাহেলা দেওয়ান ভেতরে ঢুকলো। দরজা আটকে তিতিরের হাত টেনে নিয়ে এসে বসলো বিছানায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন। কাঁদছিলি কেন বোকা মেয়ে? তিতির মাথা নিচু করে ফেলল। কাঁদছিলাম না তো। রাহেলা দেওয়ান মলিন হাসলেন। মেয়েকে টেনে নিয়ে বুকের সাথে চেপে রাখলেন। কপালের উপর থেকে আলতো হাতে চুলগুলো গুছিয়ে পিছনে দিলেন। চুমু খেলেন সেখানটায়। মৃদু গলায় বললেন, তোর মা যখন মারা যায় তখন তোর 2 বছর পূর্ণ হয়েছে। সেদিন কোলে করে নিয়ে এসেছিলাম এ বাড়িতে। আমি তোর বাকি মামুনিরা ছোট পুতুলের মতো আগলে রেখেছি সব সময়। 1 মিনিট চোখের আড়াল করিনি। তোর কখন কি চাই, কি ভালো লাগে, কিসে খারাপ লাগে, সব বুঝি আমরা। আমার কাছে লুকাচ্ছিস কেন? পেটে ধরিনি, কিন্তু 18 বছর বুকে আগলে মানুষ করেছি। এই বুকের ভেতরটাই জানান দেয় আগলে রাখা আমার পাখিটার মনের খবর। তিতির এবার আর নিজেকে সংযত করতে পারল না, কান্না আটকাতে পারল না। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল বড় মামুনির কোমর। বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। নাক টেনে টেনে বলল, আমি তোমাদের কাছে বোঝা মামুনি। রাহেলা দেওয়ানের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। এ মেয়ে বলে কি? কল্পনায় ভাবতে পারে না সে এই কথা। বাকিরাও না, কখনোই না মা। ঈশান তো রাগের মাথায় বলেছে ওটা ধরে থাকলে হয়। কেন বলবে এই কথা? যতই রেগে থাক না কেন, রাগের মাথায় মনের কথাই সে বলে ফেলেছে। রাহেল আবার চুমু দিলেন কপালে। না মা, তুই তো জানিস ও ছোটবেলা থেকে অমন। ওর উপর কেউ কোনো মত চাপিয়ে দিলে সেটাতে ওভাবে রিয়াক্ট করে, উল্টাপাল্টা বলে। তোর মামা তো ওর বাপ, তার সাথে কিভাবে রাগ করে দেখিসনি? তিতিরের কান্না কমলো খানিকটা, নাক টানলো বারবার। এবার বলতো মা, শুধু কি ওই কথায় মন খারাপ, নাকি তোর নানু আপু যেটা বলেছে সেটার জন্য তুই রাজি না আমার ছেলের বউ হবি না? তিতির লজ্জা পেল একটু। বড় মামুনি তার শাশুড়ি হবে, এটা বড় মামুনি জানতে চাচ্ছে সে রাজি কিনা। মুখ আরো গুজলো রাহেলার বুকে। রাহেলা দেওয়ান হাসলো। দুহাতের আঁচলায় মুখটা তুলল তিতিরের। কেঁদে কেটে সাথে লজ্জায় মুখটা লাল টকটকে হয়ে গেছে। চোখের পানি মুছিয়ে দিলেন সযত্নে। থুতনি ধরে মুখটা তুললেন। তিতির চোখ তুলল না। কিরে, বললি না তো ঈশানের রাগ করলে ও রাজি হবে? সে আমি জানি। আমার কথা ওর দিদার কথাও ফেলবে না। তখন ওর বাপ ওভাবে না বললেও তখনই রাজি হতো। তোর মামার সাথে এমনি ওর মনোমালিন্য, তার উপর ওভাবে বলেছে, তাই আরও রেগে গেছে। ওর বিষয় আমি দেখব, তুই তোরটা বল।
তিতির কি বলবে? সত্যি সে চাইছে বিয়েটা হোক, সে ঈশানকে চাইছে, কিন্তু রাহাত ভাই বড় মামুনিকে বলবে সে কথা? বলা উচিত নাকি তাতে আরও সবটা হিতে বিপরীত হবে? বুঝতে পারছে না সে। বিয়েটা হয়তো হবেই এবং সেটা ঈশানের সাথেই, এটা তার মন বলছে। মাঝখান থেকে রাহাত ভাইয়ের কথা শুনে বাড়ির সবাই আবার কী ভাববে তাকে? বাড়ির কাউকে না বলে সোজা রাহাত ভাইয়ের সাথে কথা বললে কেমন হয়? তিতির ঈশানকে পছন্দ করে এটা শুনলে রাহাত ভাই নিশ্চয়ই বুঝবে তাকে। মনে একজনকে রেখে আরেকজনের নামে কবুল কিভাবে পড়বে? তার চেয়ে ভালো রাহাত ভাইকে বুঝিয়ে বললে সে বুঝে যাবে বিষয়টা। তাই বড় মামুনিকে না বলার সিদ্ধান্ত নিল সে। মাথা নাড়ল দুদিকে। আমার সমস্যা নেই মামুনি, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কিন্তু ঈশান ভাই, ওটা তো আমরা দেখব। আর ভাইটাই ডাকাডাকি বন্ধ কর এখন থেকে। স্বামী হবে আজ বাদে কাল, ভাই ডাকলে চলে? তিতির লজ্জায় মিইয়ে গেল, জাপটে ধরল রাহেলা দেওয়ানকে। রাহেলা দেওয়ান হাসলেন, নিশ্চিন্ত হলেন। বুকের ওপর থেকে একটা পাথর তো অন্তত নামলো। ঈশানকে সে ঠিক বুঝিয়ে ফেলবে। তিতিরকে ভালো না বাসার কোনো কারণ নেই। আজ বাসে না কাল বাসবে, বাসতে তো ঈশান বাধ্যই। এই মেয়ের মুখ জোড়া রাজ্যের মায়া, এমন মেয়েকে ভালো না বেসে থাকা যায়? চল খাবি চল। তিতির মাথা নাড়ল, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাহেলা দেওয়ান মাথায় হাত বুলিয়ে নেমে গেলেন নিচে। রাত 10টা বাজে, ঈশানটা এখনো ফেরেনি, ফোনটাও বন্ধ বলছে। যদিও জানে নিয়াজের বাড়িতে আছে, নিয়াজি জানিয়েছে অনেক আগেই, তারপরও চিন্তা হচ্ছে একবার শাশুড়ির ঘরে যেতে হবে। উনিও দরজা আটকে বসে আছে। বাড়ির সবার সাথে সবার মান অভিমানের পালা চলছে। কে কার সাথে কত বেশি মান অভিমান করে থাকতে পারে। আর তাদের গিন্নিদের হয়েছে যত জ্বালা, সবার অভিমান ভাঙাতে ভাঙাতে জীবন শেষ। দেওয়ানবাড়ি আজ কেমন ঘুম ধরে আছে, যেন ঝড় বয়ে যাওয়ার প্রকৃতি যেমন গুমর ধরে নীরব হয়ে যায়, সেই অবস্থা আজকে। নয়নটা অফিস থেকে ফেরেনি বিধায় বাড়ির এত বড় খবর জানে না সে। জানার পর কেমনভাবে নেবে বিষয়টা নিয়েও চিন্তার কারণ আছে বই কি। আপাতত রাশেদ দেওয়ান আর রিক্তা দেওয়ান এই নিয়েই চিন্তিত। এবারের কম বেশি সবাই বুঝতে পারত তিতিরের প্রতি নয়নের আলাদা টান, আলাদা যত্ন। অভিজ্ঞ নজর এড়াতো না কারোরই। যদিও নয়ন কখনো মুখ ফুটে বলেনি, তবুও অবশ্য ভুল হলেও হতে পারে তাদের চিন্তা ভাবনা। কে জানে, হয়তো বোন হিসেবে এত যত্ন করত। সেটাই যেন হয়, মন প্রাণে সেই দোয়া করে যাচ্ছেন এখন রাশেদ আর রিক্তা দেওয়ান। রিনা দেওয়ান ছোট ছেলে মেয়েগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন। নিশি নুরি থ মেরে বসে আছে ঘরে। বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমে সবাই চিন্তায় মগ্ন। রাইসুল দেওয়ান নিজের ঘরে, ছেলের ওপর রেগে আছে সেটা স্পষ্ট। চন্দ্রা দেওয়ান দরজা আটকে বসে আছে, কারোরই খাওয়া দাওয়া হয়নি। রাইহান সাহেব তাকালো স্ত্রীর দিকে, বড় ভাবি কোথায়? তিতিরের কাছে। ঈশানকে ফোনে পেয়েছো? না। তাকালো মেজো ভাইয়ের দিকে। রাশেদ সাহেবও দুদিকে মাথা নাড়ল। পাবে কিভাবে, ফোনটা তো সুইচ অফ। রাহেলা দেওয়ানকে সিঁড়ি ভেঙে নামতে দেখা গেল। এক প্রকার ছুটে গেল রিক্তা আর রিনা দেওয়ান। তিতির ঠিক আছে, কি বলল ও? রাহেলা দেওয়ান হালকা হেসে আশ্বস্ত করলো বাকিদের। বুঝিয়ে বলেছি, ঈশানের কথায় কষ্ট পেয়েছে মেয়েটা, বিয়েতে আপত্তি নেই। সবাই হাঁপ ছেড়ে বাঁচল এক প্রকার। এই সময় তিতিরের বিয়েতে দ্বিমত থাকলে আরেক অশান্তি হতো। দুজনকে মানাতে মানাতে সবার অবস্থা খারাপ হয়ে যেত। ভাবি, মাকে ডেকেছো? রাহেলা দেওয়ান মাথা নাড়ল দুদিকে। ডাকিনি, খাবার নিয়ে একেবারে ডাকবো? একেবারে ওষুধ খাইয়ে তারপর আসবো। রিনা খাবার আনতো। রিনা দেওয়ান সাথে সাথে রান্নাঘরে গেল শাশুড়ির খাবার বাড়তে। খাবার নিয়ে ওপর গেলেন রাহেলা দেওয়ান। কড়া নাড়লেন শাশুড়ির দরজায়। এর আগে কখনো দরজা আটকে রাখেন না তিনি, আজ আটকেছেন। বেশ অভিমান করেছেন। রাহেলা পাশের টেবিলে খাবারের থালি রেখে বেশ কয়েকবার ধাক্কালেন দরজা। কোনো সাড়া পাওয়া গেল না ভেতর থেকে। এবার বুকের ভেতরটা দুরু দুরু শুরু করে দিয়েছে। এমন তো হয় না কখনো। শব্দ করে দরজা ধাক্কালেন। রিনা দেওয়ান চলে এসেছে। পাশের রুম থেকে নিশি নুরি বেরিয়ে এসেছে। সবাই চিন্তিত গলায় ডাকলেন বৃদ্ধাকে। এবারও নিশ্চুপ। ভেতরে কিছু একটা ঘটেছে, সেটা বুঝতে আর কারো সময় লাগলো না। নিশি দৌড়ে এগিয়ে গেল সিঁড়ির মাথায়। নিচে সোফাতে বসে থাকা চাচাদের ডাকলেন। নিশির গলার আওয়াজে বেরিয়ে এলেন রাইসুল দেওয়ান। ও 10 মিনিট টানা ডাকাডাকিতেও দরজা খুললেন না তিনি। নুরি হন্তদন্ত হয়ে কল করলো নয়নকে। নয়ন জানালো মিনিট 10-এর ভেতর বাড়ি ঢুকছে। তারপর কল করলো নিয়াজের ফোনে। নিয়াজ ফোন ধরলো। নুরি, নিয়াজ ভাই, বড় ভাইয়া কোথায়? ঈশান তো এখানেই। তোমার কি হয়েছে, হাঁপাচ্ছ কেন?
দিদা দরজা খুলছে না নিয়াজ ভাই, বড় ভাইয়াকে দ্রুত আসতে বলুন, কিছু একটা হয়েছে হয়তো। আমি এক্ষুনি ঈশানকে নিয়ে আসছি, টেনশন করো না। নুরি ফোন কেটে দৌড়ে গিয়ে জানালো সবাইকে। মধ্যবয়স্ক তিন ভাই মিলেও দরজা নাড়াতে পারলেন না। বয়সের ভাঁজ এসে গেছে শরীরে। এই বয়সে কি আর এত শক্তপোক্ত দরজা ভাঙা মুখের কথা। নিয়াজের বাড়ি দেওয়ানবাড়ি থেকে হাঁটা পায়ে 30 মিনিটের রাস্তা। বাইকে আসায় 7-8 মিনিটে এসে পৌঁছলো। সদর দরজায় দেখা হয়ে গেল নয়নের সাথে। কেউ কোনো কথা বলল না, ছুটে গিয়ে ঢুকলো বাড়ির ভেতর। ঈশানের সাথে নাইমার নিয়াজ আছে। নয়নকে সাথে নিয়েই চারজন মিলে মিনিট তিনেকের মধ্যেই ভেঙে ফেলল দরজা। চন্দ্রা দেওয়ান বিছানায় কাত হয়ে পড়ে আছেন। সবাই চিৎকার করে উঠল। ঈশান নয়ন পালস চেক করলো। দ্রুত কোলে তুলে নিল ঈশান। নয়নের গাড়ি রাস্তাতেই রাখা। ধরাধরি করে এনে তোলা হলো গাড়িতে। রাহেলা দেওয়ান, রিক্তা দেওয়ান শাশুড়ির মাথা কোলে নিয়ে বসলেন। রিনা দেওয়ানকে রেখে যাওয়া হলো বাড়ির ছেলে মেয়েগুলোর কাছে। ঈশানের গাড়ি বেরিয়ে যেতেই কর্তারা আরেকটা গাড়িতে বেরিয়ে গেল। নিয়াজ আর নাইম বাইকে। নিশি, নুরি, রিনা দেওয়ান কাঁদতে কাঁদতে ঢুকলো বাড়িতে। তিতির মাথা ব্যথায় শাওয়ার নিচ্ছিল। ঘর থেকে বাড়ির নীরবতা খেয়াল হলো। নিজের সদর দরজার কাছে দেখতে পেল কান্নারত বোনেদের আর ছোট মামুনিকে। বুঝতে পারল না কিছু। ছুটে নিচে আসতেই তাকে জড়িয়ে কেঁদে ফেলল নিশি, নুরি। জানতে পারল নানি আপুর অসুস্থর কথা। মাত্র 3 দিন হলো হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে। এরই মধ্যে আবার নিজেকে সামলাতে পারল না তিতির। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে, কাঁদতে লাগলো চিৎকার করে। চন্দ্রা দেওয়ানের হার্ট অ্যাটাক হয়েছে, আইসিইউতে রয়েছেন, অপারেশন করা হচ্ছে। সবার চোখ মুখ শুকিয়ে গেছে। ঈশান হয়ে বসে আছে। অপরাধবোধে মাথা শূন্য হয়ে আসছে। তার দিদার এই অবস্থার জন্য সে দায়ী, সম্পূর্ণ সে দায়ী। তখন যদি রাগের মাথায় ওভাবে কথা না বলতো, আজ হয়তো দিদার এই অবস্থা দেখতে হতো না। মাথার চুল খামচে ধরল দুহাতে। অসহায় লাগছে তার। নিয়াজ কাঁধে হাত রেখে বসলো পাশে। ঈশান মুখ ডলল দুহাতে, চোখ লাল হয়ে গেছে। আমার দোষ নিয়াজ, সবটা আমার জন্য। আমি যদি তিতিরকে বিয়েতে তখন রাজি হয়ে যেতাম। দিদা, তোর দোষ নেই ঈশান, আল্লাহর ওপর ভরসা রাখ, ঠিক হয়ে যাবে। জানি না, আমি কিচ্ছু জানি না। অসহায় লাগছে, কখনো ক্ষমা করতে পারবো না নিজেকে দিদার কিছু হলে। কিচ্ছু হবে না দিদার। কিন্তু ঈশান, তোর দিদিরকে বিয়ে করতে অসুবিধা কেন? ওর মতো মেয়ে সত্যিই পাবি না তুই। ঈশান থমকে গেল খানিকটা। কেন চায় না বিয়ে করতে সেটা কিভাবে বলবে সবাইকে? তার কাছে তিতিরের যে ছবিগুলো আজকে এসেছে, সেসব নিজের চোখে দেখার পর কিভাবে অমন একটা মেয়েকে বউ করার কথা ভাববে সে? সকালবেলা ঘুম ভেঙেছিল টানা কয়েকটা মেসেজের শব্দে। বিরক্ত হয়ে মেসেজ চেক করতে গিয়ে হয়ে গিয়েছিল সে। তিতিরের বেশ কয়েকটি ছবি, একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায়। মাথা ঝিমঝিম করে উঠেছিল তার, যন্ত্রণা হচ্ছিল বুকটায়। কিভাবে বলবে সেসব কথা বাড়ির সকলকে? বাড়ির মেয়ের এসব কথা জানতে পারলে সহ্য করতে পারবে বাড়ির কেউ? পারবে না। রাহেলা দেওয়ান এগিয়ে এলেন ছেলের দিকে। তাকে আসতে দেখে মা ছেলের কথা বলার সুযোগ দিয়ে নিয়াজ উঠে গেল। রাহেলা দেওয়ান বসলেন ছেলের পাশে, মাথায় হাত বুলিয়ে দিলেন। এত রাগ ভালো না বাপ, সবসময় বলি আমি। মা, দিদার এই অবস্থার জন্য আমি দায়ী। মা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। আমি আর তোর বাবা আগে থেকেই জানতাম তোর ভালো হবে জেনে আমরা দ্বিমত করিনি। মা, কিন্তু তিতির লক্ষ্মী মেয়ে, ঘরের মেয়ে। ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে ক্ষতি কি? মা, বিষয়টা সেটা নয়, তিতিরও তো অন্য কেউ পছন্দ থাকতে পারে। তোর সেসব ভাবতে হবে না। আমার তিতিরের সাথে কথা হয়েছে, ওর তেমন পছন্দের কেউ নেই। মায়ের কথা শুনে ঈশান অবাক হলে, এটা বলেছে মেয়েটা? কেউ নেই? ছি, এত বড় মিথ্যা বলতে মুখে আটকায়নি ওর। রাগে গা রিনরিন করে উঠল তার। তোর দিদার বয়স হয়েছে, আল্লাহ জানে হায়াত আর কতদিন। আমাদেরও বয়স হচ্ছে। কারোরই জীবনের বিশ্বাস নেই বাপ। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাছাড়া আমিও মনে প্রাণে চাই তুই তিতিরকে বিয়ে করিস। এটা এখনো আমারও তোর কাছে অনুরোধ, রাখবি না? ঈশানের নিজেকে অসহায় লাগছে। বাড়ির প্রিয় মানুষরা সবে ভেবে জোর করছে কিভাবে ফেরাবে সবাইকে। কিন্তু ওই মেয়েকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। ঈশান চুপ করে রইল। রাহেলা দেওয়ান খানিকক্ষণ তাকিয়ে রইল ছেলের দিকে। উত্তর পেলেন না কোনো। অপারেশন শেষ, ডাক্তার বেরিয়ে এসেছেন। সেদিক তাকিয়ে ছুটে গেলেন সেদিকে। ঈশানও দ্রুত পায়ে এগিয়ে গেল। ডাক্তার, এভরিথিং ওকে? ওকে বলতে পারছি না এখনই মাইসান। অপারেশন শেষ হয়েছে, বয়স হয়েছে তো,
এ বয়সে হার্ট অ্যাটাক ঝুঁকি তো আছেই, জ্ঞান না ফেরা অবধি বলা যাচ্ছে না কিছু। আল্লাহর কাছে দোয়া করো সবাই। আর জ্ঞান ফিরলে ওনাকে যথাসম্ভব চেষ্টা করবে কোনো মানসিক প্রেশার না দেওয়ার, একদমই ক্ষতি হয়ে যাবে। মাথা নাড়ল সবাই, ডাক্তার চলে গেলেন। রাইসুল সাহেব ছেলের দিকে তাকালেন না একবারও, ছলছল চোখ নিয়ে বসলেন। রাহেলা দেওয়ান গিয়ে বসলেন স্বামীর পাশে। ঈশান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। প্রায় ঘন্টা তিনেকের মধ্যে জ্ঞান ফিরল চন্দ্রা দেওয়ানের। বাড়ির সবাই ক্লান্ত হয়ে বসে আছেন। নার্স এসে খবর দিতেই খুশির জোয়ার বয়ে গেল সবার মধ্যে। আরও বেশ কিছুক্ষণ পর ভেতরে যাওয়ার পারমিশন দিল ডাক্তার। চন্দ্রা দেওয়ান চোখ খুললেন। ছেলেরা এগিয়ে গেল মায়ের দিকে। মা, শরীর ভালো লাগছে এখন? মৃদু হাসার চেষ্টা করলেন, যেন কথা বললেন না। রাহেলা দেওয়ান ঈশানের দিকে তাকালো। ঈশান এগিয়ে গেল দিদার দিকে, পাশের টুলে বসলো। আলতো হাতে টেনে নিল দিদার হাতখানা। চন্দ্রা দেওয়ান তাকিয়ে দেখল। দিদা, সরি, রাগ করেছো, আর হবে না এমন, সত্যি। চন্দ্রা দেওয়ান অসহায় হাসলেন, মৃদু গলায় বললেন, আমার দোষ দাদু ভাই, আমি বুড়ো মানুষ। জমে মানুষে টানাটানি চলে আমাকে নিয়ে। আমার কি আর এখন তোমাদের জীবনে দখলদারি চলে? চলে না। দিদার অভিমান কমেনি। ঈশান হাতে চুমু খেলো। তুমি ভেবো না দাদু ভাই, ও বোঝা তোমার ঘাড়ে ঝুলাবো না। এবার আল্লাহর বাড়ি অবধি যাওয়ার আয়ু দিলে বোঝা তোমাদের ঘাট থেকে নামিয়ে দিয়ে বিদায় নেব আমি। ঈশানের বুকটা চিনচিন করে উঠল। দিদিরকে সে এভাবে বলতে চায়নি, এখন বারবার মনে করে দেওয়ায় খারাপ লাগছে তার। তাছাড়া অন্য কারো কাছে কথাটা বোধহয় খারাপ লাগলো তার। পর মুহূর্তে আবার মনে পড়ে গেল সেই মেসেজের কথা। চোখ বন্ধ করে খানিক ধাতস্থ করলো নিজেকে। দিদা, বলছি তো সরি, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, অন্য কাউকেও না। রাগ কন্ট্রোল করতে পারিনি। যা বলবে তাই হবে, শুনবো যা বলছো, করবো বিয়ে। চন্দ্রা দেওয়ান খুশি হলো, চোখ ছলছল করে উঠল, গড়িয়ে পড়ল দুফোঁটা চোখের পানি। তবে প্রকাশ করলেন না, কিছু বললেন না, মুখ ঘুরিয়ে রাখলেন অন্যদিকে। ঈশানের ঘাড়ে হাত রেখে এখন আর কিছু বলতে নিষেধ করলেন রাশেদ দেওয়ান। ঈশানও চুপ করলো। নার্স এসে বের হয়ে যেতে বললেন সবাইকে। একে একে ঘর খালি করলো সবাই। তুই সত্যি বিয়েটা করবি বাপ? রাহেলা দেওয়ান শাড়ির আঁচলে চোখ মুছলেন। ঈশান মাকে জড়িয়ে ধরল। আমার মা দিদা চাইছে যখন, রাজি না হয়ে উপায় আছে, করব। রাহেলা দেওয়ান ছেলেকে জড়িয়ে ধরলেন খুশিতে। উপস্থিত সবার মধ্যে হৈ হৈ পড়ে গেল। ঈশান হাসল। পরিবারের খুশির জন্য জেনে বুঝেও বিষ গিলতে হচ্ছে তাকে। সব কিছু সচ্ছে তুলবে ওই ছলনাময়ী মেয়ের থেকে ঠিক সময় মতো।